Good afternoon, everyone. আমি বিশ্বনাথ কর্মকার, ড্রাফটসম্যান সিভিল ইনস্ট্রাক্টর ফ্রম গভর্নমেন্ট আইটি ইনপুট রানিং আন্ডার পিটিভি থেকে আজকে আমি আবার তোমাদের সামনে একটি নতুন টপিক নিয়ে আমি উপস্থিত হয়েছি। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ড্রাফটসম্যান সিভিলেরই একটা টপিক, প্ল্যানিং অফ বিল্ডিং অ্যান্ড ওরিয়েন্টেশন। তো চলো আজকের এই ক্লাসটি শুরু করা যাক। তো এই চ্যাপ্টারটি থেকে আমরা যে বিষয়ে জানতে পারবো সেটা হচ্ছে ইন্ট্রোডাকশন, অবজেক্টিভস অ্যান্ড ইম্পর্টেন্স অফ বিল্ডিং, স্ট্রেট প্রিন্সিপালস অফ প্ল্যানিং, explain orientation of building, state the functions and responsibility while planning, documentation to be submitted in cooperation of drawing. তো প্রথমে বলে রাখি এই চ্যাপ্টারটা একটু লেন্দি, বড় চ্যাপ্টার। তো এটাকে আমরা পার্ট বাই পার্টে এটা পড়ব, একসঙ্গে পুরোটা আমরা এটা করব না। তো আজকে কিছুটা অংশ করব, আবার আস্তে আস্তে আগামী কয়েকদিনে আমরা এটা শেষ করে নেব। তো চলো আজকের এই টপিকটা আমরা শুরু করছি তাহলে, যেটা হচ্ছে প্ল্যানিং অফ বিল্ডিং অ্যান্ড ওরিয়েন্টেশন। প্রথমে রয়েছে ইন্ট্রোডাকশন। কি বলছে? ফুড, শেল্টার অ্যান্ড ক্লোথিং আর দ্য বেসিক রিকোয়ারমেন্টস অফ হিউম্যান বিং। বাই কনসিডারিং দিস শেল্টারিং অ্যাসপেক্ট, দ্য সিভিল ইঞ্জিনিয়ারিং প্লে অ্যান ইনএভিটেবল রোল। কনভেনিয়েন্ট ব্রাঞ্চেস অফ ট্রি, suitable caves and huts of bamboo are few examples of early means of sheltering. এইটার বিষয়বস্তু হচ্ছে খাদ্য আর বাসস্থান আর জামা কাপড়। এগুলো হচ্ছে একটা মানুষের নিত্য প্রয়োজনীয় বেসিক রিকোয়ারমেন্ট, খুবই গুরুত্বপূর্ণ জিনিস। তো এগুলোকে যদি আমরা বিবেচনা করে যদি শেল্টারটাকে আমরা ধরি, শেল্টারিং অ্যাসপেক্টটাকে যদি বিবেচনা করা হয়, কনসিডার করা হয়, তো সেক্ষেত্রে সিভিল ইঞ্জিনিয়ারিং একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে থাকে। তো আগেকার দিনে কী হতো, তো কোনো কনভিনিয়েন্ট মানে সুবিধাজনক কোনো গাছের শাখা পোশাখা, সেটার সাহায্যেও মানুষ মানে ঢাকা নিয়ে পরে বসবাস করার চেষ্টা করতো। গুহাতেও মানুষ আগেকার দিনে বসবাস করতো, সুটেবল কেভস কিংবা বাঁশের কুঁড়েঘর দিয়ে বানিয়ে করেও তারা মানুষ কিন্তু বসবাস করার চেষ্টা করেছে। এগুলো হচ্ছে অনেক পুরনো যুগের শেল্টারিংয়ের এগুলো পদ্ধতি ছিল। এখনকার দিনে মডার্ন যুগে কী হয়, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের অনেক বড় দায়িত্ব, কারণ সিভিল ইঞ্জিনিয়ারিং যে রোলটা প্লে করে সেটার জন্য আমরা পর্যাপ্ত পরিমাণে বিল্ডিং বানাতে পারি। তো এখানে কী বলছে যে অ্যাডিকুয়েট হাউসিং ইজ এ সোশ্যাল ইম্প্যাক্টিং প্রবলেম, সো প্ল্যানিং অফ বিল্ডিং ইজ অ্যান ইন্টেলেকচুয়াল টাস্ক অফ মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং। তো পর্যাপ্ত পরিমাণে বাড়িঘর বানানো, তো এইটা কি এই মুহূর্তে একটা খুবই বাধা এটা হয়ে পড়ে দাঁড়ায়। কোন ক্ষেত্রে? যে সোশ্যালের উপর খুব একটা বড় ইম্প্যাক্ট পড়ে। যে আগেকার দিনে যেরকম কুঁড়েঘর থাকতো সেইটাকে চেঞ্জ করে পড়ে এখন মডার্ন যুগে যে সিভিল ইঞ্জিনিয়ারিংগুলো মানে কাজ হয়, যেখানে আমরা কংক্রিটের ইট, বালি, সিমেন্ট এসব দিয়ে যে বাড়ি বানানো হয়, তো তার জন্য পরিমাণে যে পর্যাপ্ত পরিমাণে জায়গা, তো সেটার জন্য একটু অসুবিধা হয়ে থাকে, সোশ্যাল ইম্প্যাক্ট পড়ে। তো সেই ক্ষেত্রেই বুদ্ধি সাহায্যেই সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যারা থাকে, যারা সিভিল ইঞ্জিনিয়ার হয়, তারা কী করে, তারা বাড়ির প্ল্যানিং বানিয়ে থাকে, বাড়ির প্ল্যান তারা দিয়ে থাকে। তো এখানে দুটো বিষয় আছে, একটা হচ্ছে প্ল্যানিং, একটা হচ্ছে প্ল্যান অফ এ বিল্ডিং। এটা আসছে বিল্ডিং প্ল্যানিংয়ের মধ্যে। প্ল্যানিং মানেটা কি? এটা হচ্ছে প্ল্যানিং ইজ দ্য প্রসেস অফ প্রোভাইডিং এ সেফ, হেলদি, ইকোনমিক অ্যান্ড হাইজেনিক অ্যাটমসফিয়ার ইন অ্যান্ড অ্যারাউন্ড অফ এ বিল্ডিং ফর দ্য হিউম্যান হ্যাবিটেশন। মানুষ যেখানে বসবাস করতে পারবে, মানুষের বসবাসের যোগ্য যদি বাড়িঘর, বিল্ডিং যদি বানাতে হয়, তো সেই ক্ষেত্রে শুধু বিল্ডিং বানানোই হবে না, আর তার সঙ্গে আরও কী প্রদান করতে হবে, যেন নিরাপদ, সেফটি, তার সঙ্গে স্বাস্থ্য যেন ভালো থাকে, সুস্বাস্থ্য, প্লাস ইকোনমিক্যালি যেন সেটা সেফ হয়, চিপ হয়, আর একটা স্বাস্থ্যকর পরিবেশ দরকার। এটা সেটা বিল্ডিংয়ের ভেতরে প্লাস বিল্ডিংয়ের চারিপাশে যেখানে মানুষ বসবাস করবে। তো এটা হচ্ছে প্ল্যানিংয়ের মধ্যে পড়ছে। আর প্ল্যান অফ এ বিল্ডিং জিনিসটা কি? এটা হচ্ছে প্ল্যান অফ এ বিল্ডিং ইজ অ্যাসেম্বলিং অর গ্রুপিং অ্যান্ড অ্যারেঞ্জিং অফ ইটস কম্পোনেন্ট পার্টস in a systematic manner and proper order so as to form a meaningful, wholesome and homogeneous body with a comprehensive lookout of meet its day-to-day functional purposes. প্ল্যান অফ বিল্ডিং মানে কি? কোনো বিল্ডিং বানাবার জন্য যে পরিকল্পনা করা, যেখানে ছবি আঁকতে হয়, যেখানে ড্রাফটসম্যানরা কী করে, যেটা ড্রয়িং বানায়। তো অ্যাকচুয়ালি হয় কি, যে বাড়ির যে বিভিন্ন যে কম্পোনেন্ট পার্টগুলো আছে সেগুলোকে সিস্টেমেটিক ওয়েতে, সিকোয়েন্সিয়ালি ওগুলোকে প্রপার অর্ডারে ওটাকে সাজাতে হয়। যে 1 BHK হবে নাকি 2 BHK নাকি 3 BHK হবে, নাকি কোনো পাবলিক বিল্ডিং হবে, নাকি কোনো অ্যাসেম্বলি হল বা কোনো থিয়েটার, সেখানে যে যে কম্পোনেন্ট পার্টগুলো থাকে সেগুলোকে সিস্টেমেটিক ম্যানারে, প্রপার অর্ডারে, সিকোয়েন্সিয়াল ওয়েতে সেটাকে সাজাতে হয়, নিয়ে সেটা তারপর ড্রয়িং করতে হয়। তাতে করে কি একটা মিনিংফুল মানে
যে জিনিসটা বানানো হচ্ছে তার যেন একটা কোনো গুরুত্বপূর্ণ মানে দাঁড়ায়, সেটা পুরোটা যেন একই রকম দেখতে থাকে। যেরকম সাপোজ যেখানে অ্যাপার্টমেন্ট ফ্ল্যাট হয় সেখানে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোরটা যেরকম দেখতে হবে, ঠিক তার সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্সথ আপ টু 10th ফ্লোরকে সেমই দেখতে হবে। তো সবই যেন সেম দেখতে লাগে, যাতে বাইরে থেকে ওই যে অ্যাপিয়ারেন্সটা যেন দেখতে খুব ভালো লাগে। আর প্রতিদিনের নিত্যদিনের যে কার্য প্রণালীগুলো থাকবে সেটা সম্পন্ন করা যায়। তো এটাই হচ্ছে কি প্ল্যান অফ এ বিল্ডিংয়ের এটা জিনিস। এখানে কি বলছে, অবজেক্ট ইউজ অ্যান্ড ইম্পর্টেন্স কেপ্ট ইন মাইন্ড হোয়াইল প্ল্যানিং। এবারে প্ল্যানিং যখন করা হয় তখন কোন কোন বিষয়বস্তুগুলোকে মাথায় রাখা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। প্রথম হচ্ছে প্ল্যানিং শুড বি অ্যাকর্ডিং টু দ্য ফাংশনাল অবজেক্টস অ্যান্ড রিকোয়ারমেন্টস। প্ল্যানিং যেগুলো আমরা করব সেটা কীরকম হবে, যে কোন বস্তুটার তার কী কার্যকারিতা, তার কী গুরুত্বপূর্ণ, তার কী ভূমিকা, সেইটাকে বিবেচনা করেই আমাদেরকে প্ল্যানিংটা করতে হবে। জেনারেল স্কোপ অ্যান্ড পারপাস অফ দ্য বিল্ডিং। বিল্ডিংটা কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে, সে বিল্ডিংটার কতখানি স্কোপ, সেটা কতটা মানে জনগণের সামনে সেটা থাকবে, নাকি ওটার অন্য কোনো কার্যকারিতা থাকছে, তো সেটাকেও আমাদেরকে বিষয়টা নিয়ে পরে ভাবতে হবে। লিগ্যালিটি অফ ওনারশিপ রাইট, লোকাল রুলস অ্যান্ড ফিনান্সিয়াল স্ট্যাটাস এক্সেট্রা কনসিডার। আরও বিবেচনা কী করতে হবে, যে জায়গাটায় বিল্ডিংটা তৈরি হতে চলেছে সেখানকার স্থানীয় নিয়ম কী রয়েছে, ফিনান্সিয়াল স্ট্যাটাস কী, যে কীরকমভাবে আমরা বিল্ডিংটা বানাতে পারবো, কত বড়ই বা আমাদের বিল্ডিংটা হবে, কিংবা আমাদের ফিনান্সিয়ালি সেটা আমরা সাপোর্ট করতে পারবো কি না, ও যে খরচা হবে। তার সঙ্গে ওনারশিপ কার আছে, ল্যান্ডের ওনারশিপ কার, নাকি বিল্ডিং যে বানাবে তার ওনারশিপ আলাদা, সেই সব জিনিসগুলোকে বিবেচনা করতে হবে। এ ডবল স্টোরিড বিল্ডিং প্রোভাইডিং সেম ফ্লোর এরিয়া দ্যাট অফ এ সিঙ্গেল স্টোরিড বিল্ডিং ইজ চিপার বাই অ্যাবাউট 15% to 20%। একটা একতলা বাড়ি তার আর একটা দোতলা বাড়ি, তো একতলা দোতলা বাড়ির মধ্যে তফাৎ এখানে কী দেখাচ্ছে, বলছে দুটোরই কিন্তু ফ্লোর এরিয়া সেমই থাকবে, তা সত্ত্বেও দোতলার খুব চিপ হয়। কত চিপ হয়, নিয়ার অ্যাবাউট 15% থেকে 20% সস্তায় হয়। কেন হয়, কারণ একতলার যেটা ছাদ হবে তো সেটাই তো দোতলার জন্যে ফ্লোরের কাজ করবে, কিন্তু একতলাতে ফ্লোর বানাতে গেলে আলাদা করে সেটাকে প্লিন্থ লেভেল থেকে তাকে ফ্লোর লেভেল নিয়ে আসতে হবে। তো সেক্ষেত্রে দোতলাতে সেই জিনিসটা কোনো দরকার পড়ছে না, কারণ একতলা একটা বিল্ডিংকে যখন আমি পুরোপুরি কভার করব তো অবশ্যই তার উপরে সিলিং থাকবে, তারপর রুফ থাকবে, কিন্তু তারপর যদি যখন দোতলা তোলা হবে তখন সেই যে রুফটা থাকছে সেটাই তখন কিসের কাজ করবে, ওইটা ফ্লোরের কাজ করবে। তো ওই জন্যে ডবল স্টোরি বিল্ডিংকে নিয়ার আবার 15% থেকে 20% চিপার হয় দেন সিঙ্গেল স্টোরি বিল্ডিং। লোকাল বাইলস অ্যান্ড রুলস শুড বি কনসিডার। আরও কি বিবেচনা করতে হবে, যে বিল্ডিংয়ের যে লোকাল বাইলস থাকবে আর তার যে নিয়ম প্রণালী সেগুলো সব কিছু মানতে হবে। ক্লাইমেটিক কন্ডিশনস অফ দ্য এরিয়া শুড বি টেক আন্ডার কনসিডারেশন। এটাও বিবেচনা করে দেখতে হবে যে জায়গাটায় বিল্ডিং সাইট, যেটা সাইট এরিয়া যেখানে বিল্ডিং বানানো শুরু হবে সেখানে ক্লাইমেটিক কন্ডিশনস কীরকম, আবহাওয়া কীরকম সেখানকার। এ স্কোয়ার অ্যান্ড সার্কুলার প্ল্যান ইজ চিপার অ্যান্ড কম্প্যাক্ট। একটা স্কোয়ার প্ল্যান বা একটা সার্কুলার প্ল্যান সবসময় খুবই সস্তা হয় আর খুবই দৃঢ়, খুবই নিবিড় হয় রেক্ট্যাঙ্গুলার বা অবলং প্ল্যানের থেকে। প্ল্যান শুড বি অ্যাকর্ডিং টু দ্য শেপ অফ প্লট। প্লট যেরকম পাওয়া যাবে সেই অনুপাতে প্ল্যান হবে। রিলেশনশিপ বিটুইন ডিফারেন্ট রুমস অ্যান্ড দেয়ার সাইজেস শুড বি কনসিডার। একটা রুমের সঙ্গে আরেকটা রুমের যে সম্পর্ক, যে রিলেশনশিপ, সেইটাকে বিবেচনা করতে হবে, সেটাকে মাথায় রেখে পড়ে তাদের সাইজকে বিবেচনা মাথায় রেখে তবে সেটাকে আমরা প্ল্যান বানাতে হবে। অ্যাভেলেবিলিটি অফ মেটেরিয়ালস অ্যান্ড মেথডস। কোন কোন মেটেরিয়ালের সাহায্যে আমরা বানাতে চলেছি, কোন কোন প্রণালীর দ্বারা বানাবো, সেটাকে আগে দেখতে হবে যে ওটা কত সহজে আমরা ওই সাইট এরিয়াতে আমরা নিয়ে আসতে পারছি। এরপর দেখতে হবে যে টোপোগ্রাফি অফ দ্য প্লট। যেখানে প্লট এরিয়া, যেটা সাইট এরিয়া তার আশেপাশে বা সেই জায়গার টোপোগ্রাফি কীরকম, ওটা হিলি এরিয়া না টেরেন, নাকি ফ্ল্যাট, নাকি কোনো প্ল্যাটু অঞ্চল, নাকি কোনো ফরেস্টের আশেপাশে, নাকি কোনো হিল রয়েছে আশেপাশে, সেসব বিষয়গুলো এগুলোকে জানতে হবে। এ স্কোয়ার প্ল্যান টু ইস্যু চিপার দ্যান অবলং। একটা অবলং মানে কি আয়তকারের থেকে একটা স্কোয়ার প্ল্যান সবসময় চিপার হয়। The area occupied by walls of a square building may be 15% to 25% less than a rectangular plan. একটা স্কোয়ার বিল্ডিংয়ে যে চারটে দেওয়াল, সেই চারটে দেওয়াল যতটা এরিয়া নেবে সেইটা একটা রেক্ট্যাঙ্গুলার প্ল্যানের যে ওয়াল যা এরিয়া নেবে তার থেকে নিয়ার অ্যাবাউট 15% থেকে 25% আর লেস হবে। তার একটা কারণ হচ্ছে খুবই সিম্পল ব্যাপার, যেটা এখানে আমি ছবি এঁকে বোঝানোর চেষ্টা করছি। এই ওপরের জায়গাটা আমি এখানে দেখাচ্ছি।
সাপোজ 36 স্কোয়ার ফিট, 36 স্কোয়ার ফিটের প্লট আছে, দুটো প্লট আছে, একটা হচ্ছে স্কোয়ার প্লট আছে, এরকম একটা স্কোয়ার সাপোজ। তো স্কোয়ারে কী হবে, 6 ফিট যদি এইদিকে থাকে তাহলে এইদিকেও 6, সব দিকে 6 ফিট 6 ফিট করে থাকছে। আর একটা রেক্ট্যাঙ্গুলার প্লট আছে, তো রেক্ট্যাঙ্গুলার প্লটটা কীরকমভাবে রয়েছে, যেটা লেন্থের দিকে আছে 9 ফিট আর ব্রেথের দিকে আছে 4 ফিট। এবার এগুলো যদি পেরিমিটার করতে যায় তাহলে স্কোয়ারের পেরিমিটার মানে কি 4 ইন্টু সাইড, তাহলে কত হবে 4 ইন্টু 6, তাহলে সেটা কত আসছে 24 ফিট হবে এটা। যদি সে রেক্ট্যাঙ্গুলার করতে চায় তাহলে কী হবে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ, তাহলে 2 ইন্টু লেন্থ প্লাস ব্রেথ মানে কি 9 প্লাস 4, তাহলে এইটা কত আসছে 2 ইন্টু 13, তাহলে সেটা কত আসছে 26 ফিট। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এরিয়া সেম থাকছে, কিন্তু আমাদের শেপের কারণে, ডিউ টু দ্য শেপের কারণে কী হচ্ছে, আমাদের এখানে পেরিমিটারের কম বেশি হচ্ছে, যে কারণে কী হচ্ছে স্কোয়ারে আমার 2 ফিট আমরা কম পাচ্ছি, রানিং লেন্থ আমাদের কমে যাচ্ছে। তাহলে অবশ্যই 15 থেকে 25% যে আমার কম থাকবে, যে ওয়াল অকুপাই করবে রেক্ট্যাঙ্গুলার, তার থেকে স্কোয়ারে পেরিমিটার 25% কম থাকবে অবশ্যই। এ স্কোয়ার প্ল্যান মেক্স এ হাউস কম্প্যাক্ট, একটা স্কোয়ার প্ল্যান যদি বানানো যায় তাহলে কী হবে, হাউসটা খুবই দৃঢ় হবে, নিবিড় হবে, কম্প্যাক্ট থাকবে। ইট মেক্স দ্য হাউস কুলার ইন সামার, গ্রীষ্মকালে ঠান্ডা থাকবে, আর উইন্ডোতে এটা গরম থাকবে, ওয়ার্মার ইন উইন্ডো সিজন। সিন্স ফিভার ওয়ালস আর এক্সপোজড হেন্স সিকোয়েন্স প্ল্যান ইজ অলওয়েজ প্রেফার্ড, যেহেতু খুব অল্প ওয়ালই বাইরের দিকে এক্সপোজ থাকছে, সেই জন্য সবসময় স্কোয়ার প্ল্যানকে আগে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে। অ্যাকর্ডিং টু দ্য প্ল্যানিং অ্যাক্টস, দ্য মেন অবজেক্টস অফ প্ল্যানিং মে বি সামারাইজড ইন 3 ওয়ার্ডস। প্ল্যানিং অ্যাক্ট অনুযায়ী যে নিয়ম শর্তাবলী আছে সে অনুযায়ী প্ল্যানিংকে 3টে মেন বিষয়বস্তুতে বিভাজন করা হয়ে থাকে। প্রথমটা হচ্ছে হেলথ, 2 নম্বর হচ্ছে কনভিনিয়েন্স, 3 নম্বর হচ্ছে বিউটি। হেলথ, স্বাস্থ্য কি এখানে ভূমিকা রয়েছে, টু ক্রিয়েট অ্যান্ড প্রমোট হেলদি কন্ডিশনস অ্যান্ড এনভায়রনমেন্ট ফর অল পিপল, প্রতিটা মানুষের জন্য যারা এখানে বসবাস করবে তাদের জন্যে সুস্বাস্থ্যকর পরিবেশকে তৈরি করা আর সেটাকে আরও প্রমোট করা, আর সেই পরিবেশটাকে ভালো করে তোলা। কনভিনিয়েন্স, সুবিধার ব্যাপারটা কী বলছে এখানে, দ্য অবজেক্ট অফ কনভিনিয়েন্স ইজ মিন্ট ইন দ্য ফর্ম অফ ভেরিয়াস নিডস অফ দ্য কমিউনিটি সাচ এস সোশ্যাল, ইকোনমিক, কালচারাল অ্যান্ড রিক্রিয়েশনাল অ্যামিনিটিস এক্সেট্রা। এবারে সাপোজ হয়তো কোনো কোম্পানি কী করেছে, তার নিজস্ব 4টে টাওয়ার, প্রতিটা টাওয়ারে হয়তো 40টা করে ফ্ল্যাট রয়েছে, তাহলে 4টে টাওয়ারে 440 কত হচ্ছে 160টা ফ্ল্যাট। এবার 160টা ফ্ল্যাটে যে ওখানে বসবাস করে যে মানুষজন থাকবে, তাহলে ওদের জন্য কী কী সুবিধা রাখা দরকার, সামাজিক কোনো নাট্যমঞ্চ, কোনো সামাজিক প্রোগ্রামের জন্য তার সেখানে কোনো মঞ্চ থাকা দরকার, যেখানে সোশ্যাল কোনো প্রোগ্রাম কিংবা কোনো কালচারাল কোনো কিছু প্রোগ্রাম ওখানে হবে। তারপরে ইকোনমিক্যালি সুবিধা দেওয়ার জন্য সেটা কি নিয়ার ওর কমপ্লেক্সের মধ্যে কোনো ছোটো একটা মল, যাতে বেশি দূর যেতে না হয়, যাতে ওইখানে সব কিছু ওষুধপত্র, তার বাজারহাট, সবজি নিত্য প্রয়োজনীয় জিনিস যাতে পাওয়া যায়। তারপরে সুইমিং পুল, জিম, স্পা, তো এই জিনিসগুলোকে কনভিনিয়েন্স দেওয়া খুবই এগুলো গুরুত্বপূর্ণ ব্যাপার। এরপরে কী হচ্ছে বিউটি কি, তো প্রিজার্ভ দ্য অ্যাস্থেটিক্স ইন দ্য ডিজাইন অফ অল এলিমেন্টস অফ টাউন অ্যান্ড সিটি প্ল্যান, which included preservation of trees, ancient architectural buildings of cultural and historical importance and buildings of worship etc. এবার কী হচ্ছে, সাপোজ হয়তো কোনো টাউন প্ল্যানিং বা সিটি প্ল্যানিং চলছে, তো সেটা তো আর কম এই এরিয়ার মধ্যে হবে না, সেটার এরিয়াটা অনেক বড় থাকবে, নিয়ার অ্যাবাউট 8 কিলোমিটার বাই 8 কিলোমিটার আর 10 কিলোমিটার বাই 10 কিলোমিটার, অনেক বড় এরিয়া কিংবা ওর থেকে বড় হতে পারে। তো সেখানে যে শুধু বাড়িঘর থাকবে তা নয়, সেখানে বাড়িঘরের সঙ্গে সঙ্গে গাছও রোপণ করতে হবে, বৃক্ষরোপণ। যদি কোনো পুরোনো বিল্ডিং থাকে তাহলে সেটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, যদি কোনো কালচারাল হেরিটেজ কিছু থাকে সেটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে, হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স কোনো কিছু বিল্ডিংস থাকলে সেটাকে রক্ষণাবেক্ষণ করতে হবে। তারপর আলাদা করে মন্দির সব কিছু বানাতে হবে। তো এগুলো প্লাস সেটা সবার জন্য স্কুল, হসপিটাল সব কিছু জিনিস সেখানে রাখতে হবে সেই সিটিটার মধ্যে। তো এই 3টে বিষয় হচ্ছে কি প্ল্যানিং অ্যাক্টসের মধ্যে পড়ছে, মেন এটা অবজেক্ট। এবার হচ্ছে কি প্রিন্সিপালস অফ প্ল্যানিং, তো প্ল্যানিং যে করা হয় তো তার কিছু গুরুত্বপূর্ণ নীতি রয়েছে, সেই ফ্যাক্টরগুলো কী কী বলছে, দি ফ্যাক্টরস অর প্রিন্সিপালস উইচ গভর্ন দ্য থিওরি অফ প্ল্যানিং আর ডিটেল অ্যাজ শোন বিলো। প্রথম কথা কি, অ্যাসপেক্ট, 2 প্রসপেক্ট, 3 প্রাইভেসি, 4 ফার্নিচার রিকোয়ারমেন্ট, 5 রুমিনেস, 6 গ্রুপিং, 7 সার্কুলেশন, 8 স্যানিটেশন, 9 ফ্লেক্সিবিলিটি, 10 এলিগেন্স, 11 ইকোনমি, 12 হচ্ছে প্র্যাকটিক্যাল কনসিডারেশনস। তো এগুলোর এখানে এক এক করে এবারে বিবরণ তার দেওয়া রয়েছে। তো প্রথমে কি বলছে, অ্যাসপেক্ট বলছে দি অ্যারেঞ্জমেন্ট অফ ডোরস ইন এক্সটার্নাল ওয়ালস, the arrangement of doors and windows in external walls of a building which the occupants to receive and enjoy nature's gifts such as sunshine, breeze and the beauty of landscape, and at the same time protecting the inmates from the effects
দরজা এবং জানালা ডোর উইন্ডো আমাদেরকে এইভাবে ওটাকে বসাতে হবে, অ্যারেঞ্জমেন্ট করতে হবে। সেটা কোথায় বসে? মেনলি এক্সটার্নাল ওয়ালে বসে একটা বিল্ডিংয়ে। তো এইটাকে যদি ওপেন করা হয় তাহলে অকুপেন্টসরা যারা বসবাস করছে তারা বাড়িতে কী পাবে? তারা প্রকৃতির যে সুন্দর রূপ সেটা তারা যেন অনুভব করতে পারে। তার মধ্যে কী পড়ছে? সানশাইন, যেন সূর্যের আলো ভালো মতন প্রবেশ করে। তারপরে মৃদু হাওয়া, ব্রিজ, সেটাও যেন আসে। তার সঙ্গে বাড়ির বিল্ডিংয়ের সামনে যে সুন্দর ল্যান্ডস্কেপটা সেটাকেও যেন দেখতে সুন্দর হয়। আর ঠিক একই সময় সেই মুহূর্তে বাড়ির ভেতরে যারা রয়েছে, যারা ইনভেটস, তাদেরকে যেন প্রোটেক্ট করা সম্ভব হয় কোনো ব্যাড এফেক্ট থেকে। The manner of arrangement of rooms and or peculiarity of arrangement of doors and windows in the external walls of the building to draw maximum effect from sun and wind is termed as aspect. তার মানে কি? মানে রুম যে প্রণালীতে আমরা ওটাকে অ্যারেঞ্জমেন্ট করব, অথবা দরজা এবং জানালা যেভাবে আমরা অ্যারেঞ্জমেন্ট করছি, কোথায় কোথায় আমরা ওপেনিং ছাড়ছি এক্সটার্নাল ওয়ালে, তো তার ফলে কি হচ্ছে যে সূর্য এবং বাতাসের যে ম্যাক্সিমাম এফেক্ট, যে প্রভাবটা, সেটা যাতে আমরা নিতে পারি, সেটাকে বলা হচ্ছে কি এখানে অ্যাসপেক্ট। এ রুম হুইচ রিসিভস লাইট অ্যান্ড এয়ার ইন এ পার্টিকুলার ডিরেকশন ইজ সেড টু হ্যাভ অ্যাসপেক্ট অফ দ্যাট ডিরেকশন। একটা কোনো রুম, কোনো একটা ঘর, সেটা যে দিক থেকে আলো আর বাতাস পাচ্ছে, তো সেই রুমটাকে বলা হয় যে ওই ডিরেকশনের অ্যাসপেক্টে রুমটাকে বানানো হয়েছে। A building must be designed to suit the site with all its varying aspects, as not only provide comfort but are requisite from the hygienic point of view as well. তো একটা বিল্ডিং তাকে ডিজাইন এইভাবে করতে হবে যে যে সাইটটা রয়েছে সেই সাইটের সঙ্গে যেন বিল্ডিংটা শ্যুট করে। তো তার বিভিন্ন রকম অ্যাসপেক্টটাকে মাথায় রেখে পরে করতে হবে, সেটাকে বিবেচনা করে করতে হবে যে বিল্ডিংটার নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, যেভাবে যেদিকে আমরা দেখব, যেদিকে উইন্ডো থাকবে, ডোর থাকবে, তো তার ভিউটা আমরা কীরকম পাবো। তো শুধুমাত্র কমফোর্ট জোন থেকে এটাকে ভাবলে চলবে না, তার সঙ্গে ভাবতে হবে কি খুবই অপরিহার্য কী ব্যাপার, যে হাইজেনিক পয়েন্ট মানে সুস্বাস্থ্যকর দিকটাকে বিবেচনা করতে হবে। ইচ রুম অফ এ রেসিডেন্সিয়াল বিল্ডিং শুড হ্যাভ এ পার্টিকুলার অ্যাসপেক্ট, বিং সার্টেন রুমস নিড মর্নিং সান অ্যান্ড আদার রুমস নিড লেস লাইট। একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের প্রতিটা রুমের তার নির্দিষ্ট কিছু কিছু করে অ্যাসপেক্ট থেকে থাকে, তার নির্দিষ্ট কিছু দৃষ্টিভঙ্গি থাকে। সেটা কীরকম জিনিস, যে কিছু নির্দিষ্ট রুম থাকে যাদের মর্নিং সানটা খুব বেশি প্রয়োজন হয়, সকালের রোদ, সকালের সূর্যের আলো। আর অন্য রুম কী থাকে যাদের কম লাইটের প্রয়োজন হয়। অ্যাসপেক্ট ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট কনসিডারেশন ইন দ্য প্ল্যানিং অফ এ বিল্ডিং। ইট ইনফ্লুয়েন্স দ্য অ্যাপিয়ারেন্স অফ এ বিল্ডিং। একটা বিল্ডিংয়ের অ্যাসপেক্টটা খুবই গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় যখন প্ল্যানিং করা হয়, যখন প্ল্যান আঁকা হয়। কারণ কি, এটাতে বিল্ডিংয়ের অ্যাপিয়ারেন্সটা কীরকম থাকবে সেটাকে খুব বেশি এটা প্রভাব পড়ে। এবার এখানে নিচে একটা টেবিল দেওয়া রয়েছে, সেখানে কী রয়েছে, যে ডিফারেন্ট রুমস অফ রেসিডেন্স বিল্ডিং। একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের যে ভিন্ন ভিন্ন রুম থাকে তাদের অ্যাসপেক্টগুলো কীরকম, কোন কোন ডিরেকশন, সেটা এখানে দেওয়া আছে। প্রথমে আছে বেডরুমের কী আছে, কোন দিকের অ্যাসপেক্ট বলা আছে, নর্থ ওয়েস্ট, ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। কী প্রভাব ফেলে, ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর কি, টু রিসিভ প্লেন্টিফুল অফ ব্রিজ ইন সামার। গ্রীষ্মকালে ভরপুর ব্রিজ আসে, পাওয়া যায়, মানে খুব মৃদু হাওয়া, খুব মনোরম হাওয়া প্রবেশ করে। কিচেন রেকমেন্ডেড অ্যাসপেক্ট কী বলছে, ইস্ট অ্যান্ড রেয়ারলি নর্থ ইস্ট। এই জন্য কি বলছে কি, যে মর্নিং সানটা যাতে পাওয়া যায়, যেটার মধ্যে কি জার্মি সাইড থাকে। ইট পিউরিফাইজ দ্য এয়ার, বাতাসকে এটা পিউরিফাই করে দেয়। ইট শুড বি ওয়েল ইলুমিনেট অ্যান্ড কুল ইন আফটারনুন। ভালো মতন করে যেন আলোকিত হয় এই কিচেনটা, আর আফটারনুনে এটা অবশ্যই আস্তে আস্তে ধীরে ধীরে এটা কুল হয়ে যাবে, কারণ তখন সূর্য অস্ত যাচ্ছে। এবার যে ডাইনিংয়ের কী বলছে, সাউথ ইস্ট, সাউথ, সাউথ ওয়েস্ট, এই ডিরেকশানে যদি ডাইনিং হয় তাহলে কি, প্রক্সিমিটি অফ কিচেন, ইট শুড বি কুল। কিচেন যেন অবশ্যই সবসময় মানে ঠিক পাশে ডাইনিংটা থাকছে, তাহলে যেন সবসময় ঠান্ডা থাকবে। ড্রয়িং কী বলছে, সাউথ ইস্ট, সাউথ, সাউথ ওয়েস্ট, ওয়েস্ট, কিংবা নর্থ, নর্থ ওয়েস্ট, এইসব ডিরেকশন কীরকম বলছে। অ্যাডিকুয়েট ন্যাচারাল লাইটিং ডিউরিং উইন্টার অ্যান্ড অবভিয়েট দ্য সান ডিউরিং সামার। গ্রীষ্মকালে সূর্য আলো যাতে এটা বেশি না আসে, আর শীতকালে ওই ন্যাচারাল লাইটিংটা যেন পর্যাপ্ত পরিমাণে থাকে, মানে দুটো ক্ষেত্রেই পর্যাপ্ত পরিমাণে লাগবে। এখানে স্টোর কি বলছে, নর্থ ওয়েস্ট, নর্থ আর নর্থ ইস্ট, লাইট ফ্রম নর্থ বিং ডিফিউজড অ্যান্ড ইভেন্টস ডিস্ট্রিবিউটেড অ্যান্ড কুল, ডার্ক অ্যান্ড কুল। স্টোররুমের ক্ষেত্রে কী হয়, একটু অন্ধকার, একটু ঠান্ডা প্রয়োজন, কারণ স্টোররুমটা তো একদম ইন্টেরিয়ারে থাকে, সেটার বেশি সূর্যের আলো দরকার এটাতে পড়ে না।
এবার আসছে কি প্রসপেক্ট। তো প্রসপেক্টে কী বলছে, প্রসপেক্টে বলছে যে প্রসপেক্ট ইজ টু এনরিচ দ্য আউটসাইড ভিউ দ্যাট ইজ এলিভেশন অর end view created by prominent exposing the better constructed and better looking portions and at the same time concealing from the view any undesirable ones. এটার মেন বিষয়টা কি, যেটা হচ্ছে আউটসাইড ভিউটা এর কীরকম দেখায়। অ্যাসপেক্ট হচ্ছে আমরা বিল্ডিংয়ের ভেতরে রয়েছি, ভেতর থেকে আমরা বাইরের মনোরম পরিবেশটাকে আমরা উপভোগ করার চেষ্টা করছি, সূর্যের আলো বাতাস আমরা ভেতরে প্রবেশ করানোর সুযোগ দিচ্ছি। ঠিক প্রসপেক্ট হচ্ছে ঠিক উল্টোটা, আমরা বিল্ডিংয়ের বাইরে থাকবো, বাইরে থেকে আমাদের বাইরের ভিউটাকে বিল্ডিংটা আমরা কীরকম দেখতে পাবো, তার এলিভেশন কীরকম দেখতে পাবো, কিংবা তার এন্ড ভিউটা কীরকম, কতটা প্রমিনেন্ট, কতটা স্পষ্ট তার কনস্ট্রাকশন হয়েছে, কোন কোন জায়গাটা দেখতে ভালো লাগছে এইটাকে দেখতে হবে। প্লাস একই সময় সেম মুহূর্তে কী করতে হবে, যেসব জায়গাগুলো অপছন্দ আনডিজারেবল যেগুলো, সেগুলোকে কনসিল করে দিতে হবে, সেগুলো যেন বাইরে থেকে দেখা না যায়। Prospect must not only make outer appearance attractive but also maintain qualities such as comfort, cheerfulness, security, labor saving and up-to-dateness must also prove a good investment. তো প্রসপেক্ট জিনিসটা হচ্ছে কি, যে শুধুমাত্র যে আমাদের আউটার অ্যাপিয়ারেন্সটা অ্যাট্রাকটিভ হবে তা নয়, তার সঙ্গে আমাদেরকে এটাও মেনটেন করতে হবে যে কতটা কমফোর্ট জোনে আমরা রয়েছি, কতটা মানে উচ্ছ্বসিত আনন্দিত আমরা বিল্ডিংটা বানিয়ে পড়ে, সেটা সিকিউরিটি আমরা কীরকম দিতে পারছি, বিল্ডিংয়ের সিকিউরিটি কীরকম রয়েছে, বিল্ডিং বানাবার সময় লেবার কস্টে আমাদের কতটা সেভিং হয়েছে, সেই বিল্ডিংটা আপ টু ডেট এখন যে বিল্ডিং ইনফরমেশন মডেলিং বা ন্যাশনাল বিল্ডিং কোড আছে সেই হিসাব মর্কে সেইটাকে কনসিডার করে বানানো হয়েছে কি না, তার সঙ্গে এটা ইনভেস্টমেন্টটা আমরা কতটা দিলাম, কতটা আমরা সাশ্রয় করলাম, সব নিয়ে মিলে হচ্ছে প্রসপেক্ট। দ্য আউটসাইড অ্যাপিয়ারেন্স ক্যান বি ইমপ্রুভড বাই অ্যাট্রাকটিভ প্ল্যানিং providing by a windows and utilization of a good landscape. আউটসাইড অ্যাপিয়ারেন্সটা কী করে আমরা এটাকে আরও উন্নতি করতে পারবো, সেটা যেন কি প্ল্যানিং যেটা করতে হবে সেটা যেন খুবই অ্যাট্রাকটিভ প্ল্যানিং হয়, আকর্ষণীয় হয়, আর তার সঙ্গে আমরা উইন্ডোজও এখানে বসাতে পারি, আর ল্যান্ডস্কেপটা আমরা যাতে আরও সুন্দর করতে পারি, গুড ল্যান্ডস্কেপ। এবার হচ্ছে প্রাইভেসি। প্রাইভেসি ইজ দ্য স্ক্রিনিং প্রোভাইডেড ফর দ্য ইন্ডিভিজুয়ালস ফ্রম দ্য আদার্স ডিফারেন্ট ফ্রম seclusion. It is one of the important principles in the planning buildings of all types in general and residential building in particular. If they are in respect of privacy, it is a deplorable fault which cannot be compensated on a host of other merits. প্রাইভেসি হচ্ছে গোপনীয়তা, খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা অন্য কোনো কিছুর সঙ্গে এটাকে আপোষ করা সম্ভব নয়, কোনোভাবেই না। এটা হচ্ছে বিল্ডিং যখন প্ল্যানিং করা হবে, তো এটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা নীতি, একটা প্রিন্সিপাল মাথাতে রাখতে হবে, যে প্রাইভেসি যেন কোনোভাবেই হ্যাম্পার না হয়, যেন এটা কোনো ক্ষতি না হয়, সেটা যে কোনো টাইপেরই বিল্ডিং হোক না কেন, সব জায়গাতে। কারণ এইখানে কোনো কিছু ফল্ট হয়ে যাওয়া তার মানে এটাকে কম্পেনসেশন দিয়ে পড়েও কিন্তু সেই ফল্টটাকে মেটানো সম্ভব নয়, ক্ষতিপূরণ দিয়ে পড়ে ওটা হবে না। মানে এটা যদি ফল্ট হয় তার মানে বোঝা যাবে যে এটা একটা অভাবনীয় মানে অকল্পনীয় একটা ভুল করা হয়েছে, যদি প্রাইভেসির সঙ্গে যদি কোনো কিছু আপোষ করা হয়ে থাকে তখন। তো প্রাইভেসি কোন কোন ক্ষেত্রে কাজে লাগে, প্রথম কথা হচ্ছে যে দর্শন মানে যেন কেউ দেখতে না পায়, ঠিক না, সাইড থেকে আড়াল করে রাখা, সেটা কোথায় প্রয়োজন, বাথরুমে, ওয়াটার ক্লোজেট, ইউরিনাল, এটা তো হলো সাইটের ক্ষেত্রে। এবার যদি প্রাইভেসি অফ সাউন্ড বলা হয় তাহলে সেটা কোন কোন জায়গাতে, সাপোজ কোনো জায়গায় কনফিডেন্সিয়াল ডিসকাশন হচ্ছে তাহলে সেখানে যেন সাউন্ডটা বাইরে না যায়, যদি কোনো রুম থাকে সেসব জায়গাতে, কিংবা কি এবারে যেখানে সাইট আর সাউন্ড দুটোই প্রাইভেসি আমার লাগবে বোধ, তাহলে সেটা কীরকম জায়গা দরকার, সেটা দরকার হচ্ছে বেডরুমে। তো প্রাইভেসিকে মেনলি দুভাগে ভাগ করা হয়ে থাকে, একটা হচ্ছে ইন্টারনাল প্রাইভেসি, একটা হচ্ছে এক্সটার্নাল প্রাইভেসি। তো ইন্টারনাল প্রাইভেসি কোনটা, ইন্টারনাল প্রাইভেসি ইজ দ্য প্রাইভেসি উইদিন দ্য বিল্ডিং, বিল্ডিংয়ের ভেতরে যে প্রাইভেসি সেটাকে বলা হচ্ছে ইন্টারনাল প্রাইভেসি। ইট ক্যান বি ইজিলি অ্যাচিভড বাই প্রপার গ্রুপিং অফ রুমস অ্যাজ বেড, ড্রেসিং অ্যান্ড টয়লেট, কিচেন অ্যান্ড ডাইনিং। এটা কী করে সম্ভব এটাকে অর্জন করা, প্রথম কথা হচ্ছে কি যে রুমে যখন গ্রুপিং করা হয়, দুটো বা তার বেশি রুম, যে কোথায় কোথায় আমরা রুমগুলোকে বসাবো সিকুয়েন্সিয়ালি, কোনটার সঙ্গে কোনটা অ্যাটাচ থাকবে, তো সেই ক্ষেত্রে তখন আমাদেরকে দেখতে হয় যে আমাদের ইন্টারনাল প্রাইভেসিটা কোনোভাবে হ্যাম্পার যাতে না হয়, সব ক্ষেত্রেই ওটাকে খেয়াল রাখতে হয়, সেটা বেডরুম হোক বা ড্রেসিং কিংবা টয়লেট হোক বা কিচেন কিংবা ডাইনিং হোক। তো বলছি কি ইউজফুল প্ল্যানিং অফ এন্ট্রান্স অ্যান্ড সার্কুলেশন স্পেস। তো ইন্টারনাল প্রাইভেসির সঙ্গে আমাদেরকে এটাও দেখতে হবে যে আমাদের এন্ট্রান্স আর যে সার্কুলেশন স্পেসটা থাকবে সেইটাকে আমরা কতটা সুন্দরভাবে আমরা ব্যবহার করতে পারছি, সেটাকে কতটা ইউজফুলি ওটাকে আমরা প্ল্যানিং করতে পারছি, সেটাকেও কিন্তু মাথায় রাখা দরকার।
বিবেচনা ওই দিকেও রাখতে হবে। বেটার ডিসপোজিশন অফ ডোরস অ্যান্ড উইন্ডোজ অ্যান্ড মোড অফ দেয়ার হ্যাঙ্গিংস, তার সঙ্গে কী দেখতে হবে যে ডোর এবং উইন্ডো সেগুলোকে কোন কোন জায়গাতে আমরা বসাতে চলেছি, আর সেগুলোকে যখন আমরা ওপেন করব সেটার কোন দিকে ওটা শাটারগুলো হ্যাং করবে। লোকেট দ্য ডোরস অ্যাট ওয়ান কর্নার রাদার অ্যাট দ্য মিডিল, সবসময় ডোরকে বসাতে একটা কর্নারে, কিন্তু মিডিলে না বসি করে। এক্ষেত্রে সুবিধা কী হয় সেটা এখানে ছবির মাধ্যমে বোঝানো আছে। সেটা এখানে বলছে কি যে ডোর যদি মিডিলে থাকে তাহলে সেক্ষেত্রে আমার প্রাইভেসি কিন্তু খুবই কমে যায়, আর ডোর যদি আমার একটা কোনাতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু প্রাইভেসি অনেকটা আমার বেড়ে যায়। এবার কি বলছে যে কর্নার ডোরে তো প্রাইভেসি অনেক, কিন্তু আমাদেরকে দেখতে হবে যে শাটারটা আমার কোন দিকে হ্যাং করছে, শাটার আমার কোন দিকে খুলবে। শাটার যেদিকে খুলবে, শাটার যদি বাইরের দিকে খুলছে তাহলে সেক্ষেত্রে প্রাইভেসি কম হয়ে যাবে। যদি শাটার ভেতর দিকে করাতে সেক্ষেত্রে প্রাইভেসি আমি বেশি বেড়ে থাকবে। ডোরস উইথ সিঙ্গল শাটার অফার মোর প্রাইভেসি অনলি হোয়েন দে আর কেপ্ট ক্লোজড, সিঙ্গেল শাটারে বেশি প্রাইভেসি পাওয়া যায় যদি সেটা ম্যাক্সিমাম সময় যাতে বন্ধ রাখা যায়। আর ডোরস উইথ টু শাটার্স অফার বেটার প্রাইভেসি অ্যাজ ওয়ান শাটার ক্যান বি ক্লোজড লিভিং দ্য আদার ওপেন। টু শাটারেও কিন্তু প্রাইভেসি বেটার পাওয়া যায়, কিন্তু সেটা একটা শর্ত কী হচ্ছে যে একটা শাটার ওপেন থাকবে, একটা শাটার ক্লোজ থাকবে। ইন্টারনাল প্রাইভেসি ক্যান বি অবটেন্ড বাই প্রপার গ্রুপিং অফ রুমস অ্যান্ড কেয়ারফুল প্ল্যানিং অফ সার্কুলেশন স্পেস। আর ইন্টারনাল প্রাইভেসি তাহলে কীভাবে পাওয়া যাবে, যেটা এখানে বলা যায় কি যে এন্ট্রান্স সার্কুলেশন স্পেস প্রতিটা রুমের ঠিক মতন আমাদেরকে প্ল্যানিং করতে হয় যাতে ওটা ঠিকভাবে গ্রুপিং করা যায়, তবে কি আমরা ইন্টারনাল প্রাইভেসিটাকে ঠিক মতন ব্যবহার করতে পারবো, সেটাকে কাজে লাগাতে পারবো, তার সঙ্গে এন্ট্রান্স সার্কুলেশন স্পেসটাকে আমরা ঠিক মতন প্ল্যানিং করতে পারবো। তো এরপরে কী আসছে এক্সটার্নাল প্রাইভেসি। তো প্রাইভেসি কী বলছে, প্রাইভেসি অফ দ্য হোল বিল্ডিং উইথ রেফারেন্স টু দ্য সারাউন্ডিং বিল্ডিংস অ্যান্ড রোড। শুধুমাত্র বিল্ডিংয়ের নয়, কিন্তু হোল বিল্ডিংয়ের সঙ্গে যে প্রাইভেসিটা থাকবে, যেটা ম্যাটারটা কোথায় এটা রয়েছে বিষয়টা, যে আশেপাশে পরিবেশে সারাউন্ডিংয়ে কী বিল্ডিংস থাকছে, কী রোড আছে, পুরোটার রেসপেক্টে যখন বিল্ডিংয়ের প্রাইভেসিটাকে বিচার করে দেখা হয় তখন সেটা হয়ে যায় এক্সটার্নাল প্রাইভেসি। তো সেটা কীভাবে অর্জন করা সম্ভব? External privacy can be achieved by having a compound wall to a height of 1.35 to 1.5 meter. 1.35 থেকে 1.5 মিটার হাইট অবধি আমাদেরকে কম্পাউন্ড ওয়াল বানাতে হবে বিল্ডিংয়ের চারিপাশে। প্ল্যান্টিং ট্রিজ অ্যালং দ্য কম্পাউন্ড ওয়ালস উইচ অ্যাক্টস অ্যাজ সাউন্ড ব্যারিয়ার্স অ্যান্ড সাইড ব্যারিয়ার্স অ্যাজ ওয়েল। সাউন্ডকে রোধ করার জন্য, আওয়াজকে, আর যাতে কেউ দেখতে না পায় সে সাইড, সে ভিশনকে রোধ করার জন্য কম্পাউন্ড ওয়ালের ধারে ধারে বৃক্ষরোপণ করতে হবে। প্রোভাইডিং গ্রাউন্ড গ্লাস উইন্ডোজ অ্যান্ড ভেন্টিলেটার্স, ভেন্টিলেটার আর উইন্ডোজ যে দেবো সেখানে যে কাঁচ দেবো সেগুলো যেন গ্রাউন্ড গ্লাস হয়, ঘষা কাঁচ হয়। ভেনেসিয়ানস হ্যাভ দ্য অ্যাডভান্টেজ অফ অফারিং প্রাইভেসি অ্যাজ ওয়েল অ্যাজ এয়ার সার্কুলেশন। ভেনেসিয়ান যে উইন্ডো হয়, লুভার্ড উইন্ডো, ভেনেসিয়ান উইন্ডো, এগুলোতে কী হয়ে থাকে, এয়ার সার্কুলেশনও খুব বেটার হয় আর তার সঙ্গে প্রাইভেসিও খুব ভালো অফার করে। গ্রাউন্ড গ্লাস ভেনেসিয়ানস অফার লাইট অ্যাজ ওয়েল। গ্রাউন্ড গ্লাসের যে ভেনেসিয়ান থাকছে সেখানে কি হচ্ছে, লাইটও খুব ভালো অফার করে, মানে লাইট আসা যাওয়া, লাইট প্রবেশ করতে পারে ওটার থ্রু। প্রোভাইডিং স্ক্রিন ওয়ালস, কার্টেন ওয়ালস অ্যান্ড ডোয়ার্ফ ওয়াল অন বারান্দা। বারান্দাতে কী করতে হবে, স্ক্রিন ওয়াল প্রোভাইড করতে হবে, বা কোনো পর্দা মানে ওয়াল টাইপ কিছু বানাতে হবে, কার্টেন ওয়াল বা ডোয়ার্ফ ওয়াল, ছোটো ওয়াল বানাতে হবে। তাহলে সেক্ষেত্রে কী হবে, আমাদের বারান্দাটা কভার থাকবে। অতএব এক্সটার্নাল প্রাইভেসিটা আমরা এখানে বজায় রাখতে পারলাম। প্ল্যান্টিং ক্রিপার্স অ্যালং দ্য বাউন্ডারি ফেন্সিং অর গ্রোয়িং শ্রাবস, ছোটো ছোটো গাছপালা কিংবা হেজ প্ল্যান্ট, এগুলো আমরা কি করতে পারি, ফেন্সের ধারে আমরা লাগাতে পারি। সেক্ষেত্রে কী হবে, এটা যখন মানে গ্রো করবে তো এটা খুব ইজিলি আমাদের এক্সটার্নালি প্রাইভেসিটা এটা আমাদের বজায় রাখতে সাহায্য করবে। এরপরে হচ্ছে ফার্নিচার রিকোয়ারমেন্ট। তো ফার্নিচার রিকোয়ারমেন্ট জিনিসটা কি, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট রিকোয়ারমেন্টস অফ এ বিল্ডিং প্ল্যানার ইজ টু নো হাউ দ্য স্পেস নিডেড বাই ইচ ফার্নিশিং ইন এ পার্টিকুলার বিল্ডিং। ফার্নিচার তো অনেক রকম কিছু হতে পারে, বেড, কোনো কাবোর্ড, আলমিরা, ঠিক আছে, তারপরে কোনো টি টেবিল বা ডাইনিং টেবিল, তো এই সব যে ফার্নিচারগুলো রয়েছে, কিংবা কোনো স্টাডি টেবিল, তো কোন ফার্নিচারটা কতটা জায়গা নেবে সেইটা কি হিসেব করতে হয়, তারপরে ওইটাকে বিল্ডিং প্ল্যানের মধ্যে ওইটাকে নিয়ে আসতে হয়। তাহলে সুবিধাটা কী হয়, সেই বিল্ডিং প্ল্যানটা তাহলে সেই মতন আমরা বানাতে পারবো। কারণ একবার যদি বিল্ডিং তৈরি হয়ে যায় তাহলে কিন্তু আমাদেরকে যদি ফার্নিচার আমরা বড় নিতে যাই তাহলে কিন্তু সেটা নেওয়া সম্ভব হবে না। তো ওই জন্যে আগে হিসাব করে দেখতে হবে যে আমাদের রুমটা কত বড় আছে, সেই রুমের উপরে হিসেব করে আমরা মানে কত বড় বানাবো, তার আগে আমাদেরকে দেখতে হবে যে আমরা কত বড় এখানে কী কী ফার্নিচার আমরা ব্যবহার করতে চলেছি, তবে আমাদের রুমটা ঠিক যে সেম সাইজের মধ্যে আসবে।
The room sizes for particular function can be completed on the basis of permanent furniture to be and in that room as the furniture dimensions are standardized. তো রুম সাইজগুলো আমরা কোনো নির্দিষ্ট ফাংশনের জন্য কখনো ওটাকে আমরা কমপ্লিট করতে পারবো কার উপর বেসিস করে, কার উপর ভিত্তি করে। ভিত্তি হচ্ছে কি, যে ফার্নিচার যেগুলো ইউজ করবো সেগুলো যদি পার্মানেন্ট ফার্নিচার হয় তাহলে কীরকম ফার্নিচার আমরা ওখানে ব্যবহার করতে চলেছি সেই সব রুমে, আর তার ফ্যামিলি সেটের ডাইমেনশনসগুলো কী কী থাকবে, তারপরে আমরা কি রুমটাকে তাহলে আমরা ঠিক মতন সেটাকে আমরা প্ল্যানিং মধ্যে নিয়ে আসতে পারবো। হাউ মাচ স্পেস ইজ রিকোয়ার্ড ফর পারফর্মিং এ পার্টিকুলার অ্যাক্টিভিটি ইজ নোন থ্রু অ্যানথ্রোপেনেটিক স্টাডিজ সায়েন্স। তো অ্যানথ্রোপেনেটিক স্টাডিজ সায়েন্স বলে একটা বিজ্ঞান আছে, যেখানে কি এইটার থ্রু আমরা কি জানতে পারবো যে একটা কোনো পার্টিকুলার অ্যাক্টিভিটির জন্য কতটা জায়গা স্পেস রিকোয়ার্ড, যে মানুষজন কোথায় বসবে, কিংবা কোথায় তারা সার্কুলেট করবে, কিংবা কোথায় ডাইনিং বসবে, কোথায় স্টাডি রুম বসবে, স্টাডি টেবিল কোথায় থাকবে, কোথায় টি টেবিল থাকবে। তো এই যে এক একটা অবজেক্ট যে ফার্নিচার, এগুলো কতটা তাদের জায়গা প্রয়োজন, তো এগুলো আমরা ঠিক এই অ্যানথ্রোপেনেটিক স্টাডিজের মাধ্যমে চলে জানতে পারবো। ডাইমেনশনস অফ ফার্নিচার টু বি ইউজড ইন দ্যাট রুম ইজ অলসো নোন। এবার কি আরেকটা কি জিনিস জানা দরকার, যেটা হচ্ছে গিয়ে যে ওই সব পার্টিকুলার রুমে আমরা যে ফার্নিচার ইউজ করবো তাদের ডাইমেনশনসগুলো কত, সেগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের রুমটাকে প্ল্যানিং করতে খুব সুবিধা হবে। দ্য অ্যারেঞ্জিং ফার্নিচার ইন দ্যাট পার্টিকুলার রুম কিপিং ক্লিয়ারেন্স ফর সার্কুলেশন ডাইমেনশনস ক্যান বি ফাইনালাইজড। ফার্নিচার যে আমরা অ্যারেঞ্জ করছি সেই পার্টিকুলার রুমের জন্য, তো শুধুমাত্র ফার্নিচার থাকলে চলবে না, তো ফার্নিচারকে রাখার পরে যেন প্রপার পরিমাণে যেন সার্কুলেশনের জায়গা থাকে, আর ডাইমেনশনটাও তাহলে আমরা ঠিকভাবে ফাইনালাইজ করতে পারবো যে ফার্নিচারটা রাখার পর যদি সার্কুলেশন কতটা থাকছে, তাহলে কী পরিমাণে আমরা কী হিসাব করে রুমটা বানাবো সেটা তখন আমরা ফাইনালাইজ করতে পারবো যে তাহলে রুমের ডাইমেনশনটা কীরকম থাকবে ইনার টু ইনার। হেন্স while planning a building furniture arrangement must be shown to justify the size of a room। সেই হেতু বিল্ডিং যখন প্ল্যানিং করা হয়, যখন বিল্ডিং প্ল্যানিং যখন ছবি আঁকা হয়, তখন ফার্নিচার অ্যারেঞ্জমেন্টটাকে ওখানে শো করতে হয় প্ল্যানের মধ্যে। তো এটার ফলে কী হয়, আমরা রুমের যে কতটা সাইজ হবে সেটাকে ওখানে আমরা জাস্টিফাই করতে পারি, সেটাকে ওখানে আমরা প্রমাণ করতে পারি যে রুমের সাইজ তাহলে এরকম দাঁড়াবে, সেটা যেরকমই সাইজই হোক না কেন। তো রুম এরিয়াস আর নট রিলেটেড অনলি টু ফার্নিচার সাইজ বাট অলসো টু দ্য অ্যারেঞ্জমেন্ট। এবারে রুমের যে এরিয়াটা সেটা শুধুমাত্র ফার্নিচার সাইজের সঙ্গে এটা সম্পর্ক নেই, কিন্তু তাদের কীভাবে আমরা ওটাকে রাখবো, তাদের যে অ্যারেঞ্জমেন্টের তাদের সঙ্গে কিন্তু রুম এরিয়াটার সম্পর্ক আছে। এ ডিফারেন্স লেআউট ইজ অ্যারেঞ্জ, যদি একটা অন্যরকম কোনো লেআউট যদি তৈরি করা হয় সে একই রকম স্পেসের মধ্যে, সেটা ইকুয়ালি আবার এফিসিয়েন্ট না হতেও পারে, অন্যরকম কিছু চলে আসতে পারে। তো হেন্স সেই জন্য কী বলা হচ্ছে, প্ল্যানিং অফ এ রুম ডিপেন্ডস অন দ্য নাম্বার অফ ইউজার্স অ্যান্ড অন ইটস ফার্নিচার এন্ড ইটস অ্যালাইনমেন্ট। সেই জন্য কী বলছে যে রুমের যে প্ল্যানিং করা হয় তা ডিপেন্ড করছে কার উপরে, কতজন ইউজার ওটাকে ব্যবহার করবে, আর কীরকম ফার্নিচার সেটাকে ওইখানে ইউজ করা হচ্ছে, তাদের কীরকম অ্যালাইনমেন্ট থাকছে সেটার উপরে নির্ভর করছে সেটা হচ্ছে ফার্নিচার রিকোয়ারমেন্ট। তো এতদূর আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে ফার্নিচার রিকোয়ারমেন্ট। এরপরে আজকে আরেকটা পড়বো, সেটা হচ্ছে রুমিনেস নিয়ে, তারপরে আবার যে 6 থেকে থাকবে গ্রুপিংটা সেটা আমরা পরবর্তী সময় এটাকে আবার আমরা কভার করব। তো রুমিনেস কী বলছে, ইট ইজ দ্য জেনারেল ফিলিং created after a room is well furnished with all the furniture as the beds inside a bedroom as a spacious and well planned। এটা কি, এটা সাধারণ একটা অনুভূতি যেটা তৈরি হয় কখন, যখন একটা রুম তৈরি হয়ে যাওয়ার পর সেটাকে যখন আমরা খুব ভালো মতন যেটাকে ফার্নিশিং করব, কী করবো, সব রকম ওটাকে সুন্দরভাবে মানে সুসজ্জা করে নিয়ে আসবো, কীভাবে, যখন সব রকম ফার্নিচার আমরা ওখানে ব্যবহার করব, আর সেটা কতটা স্পেসিয়াস থাকবে আর কতটা ভালোভাবে সেটা তৈরি করে তখন সেটাকে আমরা বুঝতে পারবো। The room dimension should be such that the maximum use of a room having possible dimensions can be made। তো রুমের ডাইমেনশনটা এরকমই তৈরি করতে হবে যেখানে কি রুমটা সাথে যেন ম্যাক্সিমাম ওইটাকে আমরা ব্যবহার করতে পারি, যতটা পসিবল ডাইমেনশনস ততটাকে বানিয়ে করে যেন ম্যাক্সিমাম ইউজ করা যায় রুমটাকে। ইট মিনস দ্যাট দ্য অ্যাকমপ্লিশমেন্ট অফ ইকোনমি অ্যাট দ্য সেম টাইম অ্যাভয়েডিং ক্র্যাম্পিং অফ দ্য প্ল্যান। মানে কি, ইকোনমি অর্থনীতির দিক দিয়ে সেটা যেন আমাদের স্বাচ্ছন্দ্য বোধের মধ্যে থাকে, সেটা যেন আমরা যেরকম অর্থনীতি যেরকম ইকোনমি নিয়ে এগোচ্ছিলাম সেটা যেন তার মধ্যেই থাকে, তার সাধ্যের মধ্যেই থাকে, কিন্তু সেই সময় আমাদেরকে দেখতে হবে যে প্ল্যানের মধ্যে, বিল্ডিংয়ের যে প্ল্যান সেটার মধ্যে যাতে কোনো কিছু প্রবলেম না হয়, যেন কোনো ক্র্যাম্পিং না আসে। Some rooms may create the impression of being cramped with furniture, whereas may create a tunnel-like feeling as we enter। কিছু কিছু রুম এরকমও থেকে থাকে যেখানে ক্র্যাম্প হয়ে যায় মানে কি অ্যাকচুয়ালি টান ধরা, খিল লাগা। তো এইখানে জিনিসটা কী বোঝাতে চাইছে
যে রুম হয়তো ছোট, ভরে দিলাম অনেক ফার্নিচার, তো এর ইমপ্রেশনটা এরকম দেখাবে, এরকম লুক আসবে যেন মনে হবে কোনো টানেল, কোনো সুরঙ্গের মধ্যে দিয়ে এগোচ্ছি যখন আমরা ঢুকতে যাব, যখন হয়তো ঢুকবো। এবার কি বলছে, স্কোয়ার রুম হ্যাজ নো অ্যাডভান্টেজ অ্যান্ড রেক্টাঙ্গুলার রুম অফ দ্য সেম ফ্লোর এরিয়া গিভস এ বেটার আউটলুক। এবার কি, স্কোয়ার রুমের কিন্তু আমাদের পেরিমিটার যখন দেখলাম তখন দেখলাম রেক্টাঙ্গুলার থেকে 2 মিটার কম, তাহলে অতএব 15 থেকে 25% আমাদের কম খরচা হচ্ছে। ঠিক আছে, যেটা আমরা এখানে দেখে এলাম এর ওপরটাতে। কোথায় গেলো 15 থেকে 25%, যেমন তোমাদেরকে এখানে দেখালাম, এই যে 24 ফিট 26 ফিট, তো কি ওর এরিয়াটা কম নিচ্ছে। কিন্তু স্কোয়ার রুম কিন্তু খুব কম্প্যাক্ট, সেদিক দিয়ে কিন্তু রেক্টাঙ্গুলার রুম কিন্তু কম্প্যাক্ট নয় সেম ফ্লোর এরিয়াতে, সেই জন্য রেক্টাঙ্গুলার রুমের কিন্তু আউটলুকটা একটু বেটার হয় স্কোয়ার রুমের থেকে। এ ব্রেথ, তো এই জন্য কী হয়, একটা ব্রেথ থেকে একটা লেন্থের রেশিও ফিক্স করা হয়েছে, যেটা কত 1:1.2 থেকে 1:1.5, এটা হচ্ছে ডিজায়ারেবল, এটাই কাম্য। এই লেন্থ যদি এক্সিড করে যায় 2 টাইমস উইথ ব্রেথ, ইট ক্রিয়েটস লাইক টানেল লাইক এফেক্ট। এর যখনই এর যে ব্রেথ থাকবে, ব্রেথের থেকে যদি তার দ্বিগুণ লেন্থ হয়ে যায়, তখনই মনে হবে যেন একটা টানেল, একটা গুহার মধ্যে দিয়ে কিংবা সুরঙ্গের মধ্যে দিয়ে এগোচ্ছে। দ্যাট ইজ এ ফিলিং অ্যাজ ওয়েন ওয়ান ইজ ইনসাইড এ লং টানেল অর এ রেলওয়ে কম্পার্টমেন্ট। একটা রেলওয়ে কম্পার্টমেন্টে ঢুকলে যেরকম দেখায়, একটা লং টানেলে ঢুকলে যেরকম লাগে, ঠিক সেরকম ফিলিংটা আসবে। সিমিলারলি একই রকমভাবে হাইটটাও খুব একটা গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করে। হাইট অলসো প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল। এ লার্জ রুম উইথ লেস হেডরুম উইল গিভ ভেরি ব্যাড ইমপ্রেশন। খুব বড় রুম, তার সঙ্গে যদি তার হেডরুমটা খুব কম থাকে, তাহলে সেটা ইমপ্রেশনটা খুব খারাপ হয়। ঠিক সেই সঙ্গে একটা যদি স্মল রুম হয়, এ স্মল রুম উইথ লার্জ সিলিং হাইট উইল প্রডিউস এ ক্যাভার্নাস এফেক্ট। যদি ছোটো রুম হয় কিন্তু সিলিং হাইট যদি খুব বেশি বড় হয়, তাহলে মনে হবে যেন কোনো বিশাল বড় কেভ, মানে ক্যাভার্নাস মধ্যে গহ্বরের মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি। হেন্স সেহেতু রুম কীরকম হওয়া দরকার, এ রুম শুড হ্যাভ অল প্রপোর্শনাল ডাইমেনশনস। তো একটা রুম কী হবে, তার যে সবকটার যে লেন্থ সঙ্গে ব্রেথের যে ডাইমেনশন, সেগুলো যেন সমানুপাতিক হয়, যেন খুব বেশি বড় না হয়, যেন খুব বেশি ছোটো না হয়। সেইটার জন্য কি এখানে রুল করা আছে, যে এটা হচ্ছে ব্রেথ টু লেন্থ রেশিও কি 1:1.2 থেকে 1:1.5, তার কম বেশি যেন না হয়ে থাকে, এটা রেশিও। দ্য ইউটিলিটি অফ স্পেস ইন এ রুম ক্যান বি ইনক্রিজড বাই প্রোভাইডিং লেফট অ্যান্ড বিল্ট ইন কাপবোর্ডস টু অ্যাকোমোডেট ফার্নিচার, স্পেশালি ফার্নিচার অফ এন ইজি ফোল্ডিং নেচার। তো এবারে একটা রুমের মধ্যে স্পেসটাকে যদি আরও ওটাকে মানে কাজে লাগাতে হয়, যদি ওটাকে আরও ইউটিলাইজ করতে হয়, তাহলে সেটা কীভাবে করা সম্ভব, কীভাবে সেটাকে ইনক্রিজ করব। বিল্ট ইন কাপবোর্ড সেটাকে তৈরি করতে হবে রুমের মধ্যে। তো সেটা কি ওর মধ্যে মানে আমরা ওটার মধ্যে অ্যাকোমোডেট করাতে পারবো, যেটা হচ্ছে ফার্নিচার। কীরকম ফার্নিচার, যেগুলোকে আমরা ইজিলি ফোল্ডিং করতে পারি, যেরকম এখনকার দিনে ফোল্ডিং চেয়ার, ফোল্ডিং টি টেবিল, সব কিছু এখন ফোল্ডিং বেড, ফোল্ডিং সোফা, ফোল্ডিং ড্রয়ার সব কিছু পাওয়া যায়। সেসব যদি আমরা ব্যবহার করতে পারি, তাহলে কিন্তু রুমগুলোকে আমরা খুবই ইজিলি ইউজ করতে পারি, কারণ ওগুলো কী হবে, ওই বিল্ট ইন কাপবোর্ডের মধ্যে সেগুলো প্লেস হয়ে যাবে, তার রুমের স্পেসটা আমরা অনেকটা বেরিয়ে আসবে। তো এখন অবধি আমরা যে কটা বিষয় নিয়ে আলোচনা করলাম, সেটা হচ্ছে আমি আবার বলে দিচ্ছি। প্রিন্সিপালস অফ প্ল্যানিংয়ের মধ্যে 5টা পয়েন্ট আলোচনা করলাম: অ্যাসপেক্ট, প্রসপেক্ট, প্রাইভেসি, ফার্নিচার রিকোয়ারমেন্ট আর রুমিনেস। 6 থেকে এটা আগামী সময়ে আবার আমরা করব। আর প্ল্যানিং অফ বিল্ডিং অ্যান্ড ওরিয়েন্টেশনের ইন্ট্রোডাকশন, বিল্ডিং প্ল্যানিং কী জিনিস, প্ল্যান অফ বিল্ডিং কী জিনিস, কী কী ইম্পর্টেন্স প্ল্যানিংয়ের জন্য মাথায় রাখতে হবে, কী কী জানতে হবে, আর হেলথ, কনভিনিয়েন্স, বিউটি, এগুলোর বিষয়ে আমরা জানলাম। আর তার সঙ্গে আমরা কী কী জানলাম, যে অ্যাসপেক্ট আর প্রসপেক্ট হিসাবে কোন কোন দিকে রুম ডিরেকশন থাকলে সেটা সুবিধা হয়, প্রাইভেসি কী ব্যাপার জিনিস, হোয়াট ইজ ইন্টারনাল এক্সটার্নাল প্রাইভেসি, ঠিক আছে, ফার্নিচার রিকোয়ারমেন্ট, রুমিনেস, এগুলো আমরা জানলাম। তো আশা করছি তোমরা এই ক্লাসটি অবশ্যই মানে বুঝতে পারবে। তোমাদের যে টেক্সট বুক থাকবে সেটা তোমরা অবশ্যই পড়বে। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করলাম। আগামী দিনে আগামী সময় আবার এর যে বাকি অংশটা থাকবে সেটা নিয়ে আমি আবার উপস্থিত হব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ।